আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি এমসিকিউ সিরিজের আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের ঢাকা বোর্ড 2024 সালের যে প্রশ্নটা এসেছিল 25টি এমসিকিউ, সেই এমসিকিউ গুলো সলভ করব। তো এই সিরিজে আমরা বিভিন্ন বোর্ডে আসা যে কোয়েশ্চেনগুলো সেগুলো এক এক করে সলভ করব। এর পরবর্তীতে আমরা বিভিন্ন টেস্ট পেপার থেকে বাছাইকৃত কিছু যেগুলো তোমাদের কলেজ আছে, ভালো ভালো কলেজের যে এমসিকিউ গুলো সেগুলো এক এক করে সলভ করার চেষ্টা করব। তো আজকে ঢাকা বোর্ড 2024 সালের যে ফিজিক্স প্রথম পত্রের যে প্রশ্নটা এসেছিল সেটা আমরা সলভ করার চেষ্টা করি। চলো তো এক এক করে চলে যাই আমরা। প্রথম যে প্রশ্ন, এটাতে কি বলা আছে দেখি। প্রথম প্রশ্নটি বলা আছে ভূপৃষ্ঠে একটি দোলক ঘড়ি বা সরল দোলক আর কি 1 সেকেন্ডে একটি বার টিক দেয়। 1 সেকেন্ডে একটি বার টিক দেয়। দোলকটির কার্যকরী দৈর্ঘ্য কত, এটা আমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো যেহেতু 1 সেকেন্ডে একটি টিক দেয়, আমাকে টিক দেওয়া কি জিনিস এটা আগে বুঝতে হবে। দেখো, একটা সরল দোলকের ক্ষেত্রে আমি যদি বলি, একটা সরল দোলকের ক্ষেত্রে এটা তার সাম্যাবস্থা, এটা তার এক্সট্রিম একটা পজিশন একটা সাইডের, এটা অন্য সাইডের এক্সট্রিম পজিশন। আচ্ছা, সে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সে মুভ করতে পারে, তাই না? তো এখান থেকে শুরু ধরলাম, আমি এখান থেকে যদি স্টার্ট করি জিনিসটাকে, তাহলে এখান থেকে শুরু করে একবার এখানে গিয়ে আবার যে ফেরত আসা, এই সময়টুকুকে আমরা বলি পর্যায়কাল। তো তার মধ্যে এক পাশ থেকে গিয়ে অন্য পাশে যাওয়াকে বলা হয় একটা টিক। ঠিক আছে, তার মানে যে কোনো একটা সরল দোলক সে এক পর্যায়কালে দুইটা টিক দেয়। তাহলে প্রথমে সে এখান থেকে এই পাশে যাবে একটা টিক, এখান থেকে এই পাশে আসবে আরেকটা টিক, তার মানে দুইটা টিক সমান একটা পর্যায়কাল। তো যেহেতু বলা হচ্ছে যে 1 সেকেন্ডে একবার টিক দেয়, এর মানে যে তোমার পর্যায়কালটা 2 সেকেন্ড, তাই না? কারণ এখান থেকে এখানে যদি তার 1 সেকেন্ড লাগে, আবার এখান থেকে আবার ফেরত আসতে তার আরেক সেকেন্ড লাগবে, টোটাল তার 2 সেকেন্ড লাগবে। তোমাকে সহজ কথায় একটু অন্যরকম ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এর পর্যায়কালের ভ্যালু 2 সেকেন্ড। তো পর্যায়কাল যদি 2 সেকেন্ড দেয়া থাকে, সেখান থেকে কি আমরা কার্যকরী দৈর্ঘ্য বের করতে পারবো না? তো কার্যকরী দৈর্ঘ্য বের করা যে সূত্রটা, সেটা আমরা জানি টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। তো এখান থেকে টি এর ভ্যালু তুমি 2 বসাও, এটা 2 পাই, এল আমাকে বের করতে হবে, আর জি আমার 9.8। তো এই সিম্পল ক্যালকুলেশনটা কিন্তু আমরা চাইলে ক্যালকুলেটরেই করতে পারি। তো চলো ক্যালকুলেটর একটু ইউজ করি, ক্যালকুলেটর ইউজ করে সলভটা করে ফেলি। তো এখানে কিভাবে করব? প্রথমত এই 2 কে 2 পাই দ্বারা ভাগ করব। তাহলে 2 ডিভাইডেড বাই 2 পাই। তাহলে 2 কে 2 পাই দ্বারা ভাগ করার পরে আমি যদি রুটটাকে এপাশে নিয়ে আসি, তাহলে কি স্কয়ার হয়ে যাবে। তাহলে স্কয়ার করলাম, তাহলে একটা ভ্যালু আসলো। এর সাথে যদি 9.8 তুমি গুণ করে দাও, তাহলে কিন্তু এল এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে 9.8 গুণ করলে আসছে 0.9929, অর্থাৎ 0.993। এই যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা এখানে 0.993, এটাই তোমার আনসার। অর্থাৎ এল এর ভ্যালু 0.993 মিটার। তাহলে এই আমার এই যে সরল দোলকটা ছিল, এই সরল দোলকটার কার্যকরী দৈর্ঘ্যের ভ্যালু। খুব ইজিলি কিন্তু করা গেল, শুধুমাত্র একটা সিম্পল একটা সূত্রের সাহায্যে কিন্তু আমরা সলভ করতে পারলাম। চলে যাবো আমরা সেকেন্ড প্রশ্নে। নির্দিষ্ট সময় পর পর যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে কি বলে? একটু আগে যেটা ব্যাখ্যা করলাম, আসলে তার গতিটাই ব্যাখ্যা করা হচ্ছে, এটা কিন্তু সংজ্ঞা থেকে এসেছে। দেখো, কোন একটা বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটা বস্তুকে প্রদক্ষিণ করতে থাকে, সেটা এদিক থেকে হোক অথবা এদিক থেকে হোক, দুইটাই কিন্তু যে গতি নামে পরিচিত, সেই গতিটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। যে গতির কারণে কোনো একটা কণাকে একটা বস্তু নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, সেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। যেমন সূর্যের চারদিকে আমার পৃথিবীর গতি, ঠিক 365 দিন পর পর সে কিন্তু একই জায়গায় ফেরত আসে। 5 ঘন্টা 47 মিনিট সামথিং আছে, বাট ওই সময়টা কিন্তু ফিক্সড। একই রকম ভাবে আমি যদি বলি সরল দোলকের গতি, এটা এক ধরনের পর্যাবৃত্ত গতি, বাট ওটা স্পেশাল ধরনের পর্যাবৃত্ত গতি, এটাকে আমরা সরল দোলন গতিও বলি, ঠিক আছে? বাট ওটাও কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি। আবার আমাদের ঘড়ির যে কাটার গতিটা, একটা ঘন্টার কাটা একটা নির্দিষ্ট সময় পর পর 12 ঘন্টা পর পর এক জায়গায় আসে। সেকেন্ডের কাটা 60 সেকেন্ড পর পর এক জায়গায় আসে। একটা মিনিটের কাটা প্রতি 1 ঘন্টায় এক জায়গায় ফেরত আসে বারবার। তো এই যে গতিটা, এই গতিটাকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি। চলে আসবো 3 নম্বরে। পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের গতিশক্তির ভ্যালু কত? ওকে, দেখো, গ্যাসের গতিশক্তির সাথে তাপমাত্রার কি সম্পর্ক, সেই সূত্রটা তোমার মাথায় আসতে হবে এই এটাকে সলভ করার সময়। তো আমরা জানি গতিশক্তি সমান ই কে সমান, গ্যাসের ক্ষেত্রে যদি বলি, তাহলে সেটা 3/2 এন আর টি। তা দেখো তো, এই টিটা কি? এই টিটা কিন্তু এমন একটা টেম্পারেচার, যে টেম্পারেচারটাকে আমরা কেলভিন স্কেলে নির্ণয় করি, তাই না? কেলভিন।
তো কেলভিন স্কেলটা তোমরা জানো এমন ভাবেই নির্ণয় করা হয়েছে যে এটা একবারে হচ্ছে 0 থেকে শুরু করে একদম সব সর্বোচ্চ ভ্যালু পর্যন্ত মাপতে পারে। তো এই যে 0 যে ভ্যালুটা, কেলভিন যখন 0, তোমাকে এটাই বলা হয়েছে যে শূন্য তাপমাত্রায়, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা মানে কত? এটা তো তোমরা বইয়ে পড়েছো। পরম শূন্য তাপমাত্রা মানে যে তাপমাত্রায় কোনো গ্যাস অ্যাকচুয়ালি বিলীন হয়ে যাওয়ার উচিত, সেই টেম্পারেচারটাকে আমরা বলি হচ্ছে -273.16 ডিগ্রি সেলসিয়াস। এই সেলসিয়াসটাকে যদি কেলভিন করতাম, অ্যাকচুয়ালি এই পরম শূন্য তাপমাত্রা থেকেই কিন্তু এই কেলভিন স্কেলটা তৈরি হয়েছে। আলটিমেটলি এটাই কিন্তু হচ্ছে 0 কেলভিন, তাই না? মানে কখনো যদি টেম্পারেচার কখনো যদি কেলভিন এককে 0 হয়ে যায়, দেখেই বুঝতে পারছো, টি যদি 0 হয়ে যায়, মোল সংখ্যা আর এর ভ্যালু তো আর 0 হবে না, কারণ এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, এটা তো কনস্ট্যান্ট সবসময় সেমই থাকবে। তো মোল সংখ্যা কখনো 0 হবে না, তোমার হচ্ছে আর এর ভ্যালু 0 হবে না। 3/2 এটা তো নিজে কনস্ট্যান্ট, তাহলে সম্পূর্ণটাই কনস্ট্যান্ট। তাহলে ই কে গতিশক্তিটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে টি এর উপর। তো টি যদি কখনো 0 কেলভিন হয়ে যায়, অবশ্যই তোমার গতিশক্তিটাও 0 হয়ে যাবে, অর্থাৎ আনসার হবে তোমার শূন্য। পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের গতিশক্তি হয়ে যাবে শূন্য। নেক্সট প্রশ্ন, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তনকে যদি আমি স্থির রাখি এবং চাপকে দ্বিগুণ করি, তাহলে উদ্দীপকের ঘটনা কোন সূত্রকে সমর্থন করে? এটা আসলে অভিন্ন তথ্যভিত্তিক যে প্রশ্ন থাকে, তোমাদের একটা উদ্দীপক দেওয়া থাকে, তার দুইটা কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে একটা এটা, পরেরটা হচ্ছে এখানে দিয়েছি আমি। উদ্দীপক দেখো সেম, উদ্দীপক সেম, প্রশ্ন দুইটা হচ্ছে আলাদা আলাদা। উদ্দীপকটা দুইটা প্রশ্নে দিয়ে দিয়েছি যাতে করে সুবিধা হয়। তো দেখো, প্রথম উদ্দীপক অনুসারে যে আয়তন স্থির রেখে চাপকে দ্বিগুণ করা হলো, এটা অ্যাকচুয়ালি কোন সূত্রকে সমর্থন করে? তো কোনো একটা আদর্শ গ্যাসের সূত্রে তুমি যদি হচ্ছে আয়তনকে স্থির রাখো, তাহলে সেটাকে আমরা চাপীয় সূত্র বলি, ঠিক আছে? তখন প্রেসারের সাথে টি এর যে সম্পর্কটা, যেটা হচ্ছে এরকম, পি সমানুপাতিক টি এই হারে চেঞ্জ হয়, পি সমানুপাতিক টি। তাহলে পি সমানুপাতিক টি, এই যে সূত্রটা, এটাকে বলা হয় চাপীয় সূত্র। তাহলে আনসার হবে তোমার চাপীয় সূত্র। চলে আসবে 5 নম্বর প্রশ্নে। ওই একই উদ্দীপকের আন্ডারে আমাকে এখন বের করতে বলেছে যে গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত। মানে 27 ডিগ্রি আগে ছিল সেলসিয়াসে, এরপর তুমি আয়তন স্থির রাখে চাপকে যদি দ্বিগুণ করে দাও, তাহলে তাপমাত্রা কত হবে? তাহলে দেখো, চাপের সাথে তাপমাত্রা যে সম্পর্ক, এটা আমরা জানি P1/T1 = P2/T2। ভ্যালু বসাবো, দেখো P1 কি P1 রাখি, P1 আকারেই রাখি, কোনো সমস্যা নেই। T1 এর পরিবর্তে তুমি কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিনে প্রকাশ করলে 300 বসাতে পারো। তাহলে এখানে 300 বসিয়ে দিই। P2 আমাকে বলে হয়েছে যে P1 এর ডাবল করতে হবে, তাহলে P2 হচ্ছে P1 এর ডাবল, তাহলে আমাকে T2 বের করতে বলা হয়েছে, অর্থাৎ আমি T2 বের করতে পারবো। দেখো তো, এই P1 কেটে যাচ্ছে, তাহলে T2 সমান হবে 2 × 300 মানে 600 কেলভিন। তো কেলভিনে যেহেতু তোমার অপশন দেয়া আছে, তাহলে 600 যেটা দেয়া সেটাই আনসার, 600 কেলভিন। দেখো, বুঝতে পারছো কেন? খুব ইজি একটা জিনিস। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। একটি দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? এটা কিন্তু মুখস্থ তোমাদেরকে মনে রাখতে হবে। একটা দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা, বা ইংলিশে বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম। কোন একটা গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম অনেক ধরনের হতে পারে। একটাকে বলা হয় ট্রান্সলেশন, মানে একটা গ্যাস কোন দিক বরাবর মুভ করতে পারে, সে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, কিংবা জেড অক্ষ বরাবর মুভ করতে পারবে একটা দ্বিপারমাণবিক গ্যাস। তাহলে ট্রান্সলেশনাল, তাদের মোশন তিনটা, অ্যাকচুয়ালি তিনটা অক্ষ বরাবর তাদের মুভমেন্ট পসিবল, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। এবং যদি একটা দ্বিপারমাণবিক গ্যাস হয়, সে কিন্তু রোটেটও করতে পারে। তাহলে এর রোটেশনাল মোশনও হচ্ছে দুইটা আছে, এক কত, দুইটা। তাহলে এখানে হচ্ছে তোমার তিনটা ট্রান্সলেশনাল, রোটেশনাল মোশন হচ্ছে দুইটা। আর খুবই এক্সট্রিম কেসে, অর্থাৎ খুবই যদি উচ্চ তাপমাত্রা আমি প্রয়োগ করি, তো সেই ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম আরেকটা পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা, যদিও বইয়ে তোমাদের এটা মনে হয় দেয়া নাই, বাট নর্মাল অবস্থায়, নর্মাল টেম্পারেচারে আমরা বলতে পারি ট্রান্সলেশনাল একটা, রোটেশনাল দুইটা, টোটাল 3 আর 2 হচ্ছে এই 5টা স্বাধীনতার মাত্রা পাওয়া যায়। আর যদি হচ্ছে আমি তাপমাত্রা উঁচু করে দেই, খুবই হাই টেম্পারেচারে, এই জিনিসটা আরেকটা এক্সট্রা একটা চলে আসে, যে 3, 2, 5 আর একে 6টা হয়ে যায়। যদি অপশন এখানে নেই, 5 পর্যন্ত অপশন দেয়া আছে, তোমার আনসার আসলে 5টাই দিতে হবে এখানে, ঠিক আছে? চলে আসবো আমরা 7 নম্বর প্রশ্ন। মহাকর্ষীয় বিভবের একক কোনটি? বিভব, মহাকর্ষীয় বিভবের সূত্র কি ছিল দেখো তো। বিভবের সূত্র ছিল হচ্ছে V সমান W/m। তো W তো হচ্ছে কাজ, কাজের একক হচ্ছে আমরা জানি জুল, আর m হচ্ছে ভর, তাহলে ভরের একক আমরা জানি হচ্ছে কেজি। তাহলে এই বিভবের যে
এককটা সেটা হওয়া উচিত জুল পার কেজি। তাহলে জুল পার কেজি যেখানে দেয়া আছে সেটা আনসার, ক নাম্বার তোমার আনসার হবে। 8 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে কখন? যখন 4টা অপশন দেয়া আছে। ওকে, এটা বোঝার জন্য যে সূত্রটা তোমার মাথায় আসতে হবে সেটা হচ্ছে এটা, যে কখনো যদি একটা লিফটে আমি হচ্ছে উপরে উঠি, আমরা জানি কি আমাদের ওজনটা স্বাভাবিকভাবেই বেশি মনে হয় যদি ত্বরণে উপরে উঠো, আর ত্বরণে যদি নিচের দিকে নামো তাহলে সেক্ষেত্রে আমাকে হালকা লাগে। তো আমাকে যেহেতু বলেছে ওজনহীনতা অনুভব করব আমি, এটা তো আমি শিওর যে উপরে উঠলে হবে না, সেটা সেটা নিচের দিকে নামতে হবে, তাই না? উপরে উঠলে হতো যদি হচ্ছে তোমার মন্দন হতো তখন। তো এখানে লিফটটি উপরের দিকে ত্বরণ বলা আছে, যেহেতু ত্বরণ হলে আসলে হবে না। উপরের দিকে তুমি যদি ত্বরণে ওঠো তাহলে কিন্তু তোমার ভারী লাগবে, আর নিচের দিকে যখন তুমি নামবে তখন তোমার কাছে অনুভূত যে ওজনটা আছে, অনুভূত ওজন, এদের একটা এই এই সূত্রটা কিভাবে লেখা হয়? অনুভূত ওজন সমান হচ্ছে, আমি জানি টি সমান এম জি মাইনাস এ, এরকম, তাই না? এই হচ্ছে বইয়ের সূত্র দেয়া আছে তোমাদের। এটা প্রুফটাও আশা করি তোমরা জানো, না জানলে কিন্তু প্রুফগুলো দেখে নিতে হবে, আদারওয়াইজ কনফিউশনে পড়তে পারো। তো দেখো, অনুভূত ওজনের যে কনসেপ্টটা সেখানে বলা আছে যে একটা লিফট যদি উপর থেকে নিচের দিকে এ ত্বরণে নামে, তাহলে সেই ক্ষেত্রে আমার অনুভূত ওজনের ভ্যালুটা এরকম হবে, আমাকে হালকা লাগবে, কারণ এখানে জি মাইনাস এ হচ্ছে। প্রশ্নে বলা আছে যদি একজন ব্যক্তি ওজনহীনতা অনুভব করতে চায়, তাহলে এই অনুভূত ওজনের যে ভ্যালুটা এটা কত হতে হবে? এটা অ্যাকচুয়ালি জিরো হয়ে যেতে হবে। তাহলে এটা যদি জিরো হতে হয়, দেখি তো কি কন্ডিশন আসে, এখানে বসাই। ভর তো আর জিরো হবে না, তাহলে এটা সমান জিরো হবে। তাহলে জি মাইনাস এ ইকুয়ালস টু জিরো হচ্ছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এ এর ভ্যালু অ্যাকচুয়ালি জি। তার মানে যদি একটা লিফট, এটা নিচে নামার ক্ষেত্রে আমি বললাম, নিচে নামার ক্ষেত্রে একটা লিফট যদি জি ত্বরণের সমপরিমাণ ত্বরণে যদি নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ তুমি যদি লিফটের তারটা কেটে দাও তাহলে সেটা মুক্ত ফ্রি ফল করবে, তাই না? মুক্ত হবে, পতনশীল বস্তুর মতো আচরণ করবে। তখন যদি হয় সেক্ষেত্রে লিফটটি যখন জি ত্বরণের নিচের দিকে নামবে, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে যে ওইখানে থাকা যে কেউ ওজনহীনতা অনুভব করবে। আশা করি বুঝতে পারছো। 9 নম্বর, ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হবে? এটা তো ম্যাথ, আমরা করে ফেলি। দেখো, ভূপৃষ্ঠের জি এর সূত্রটা কি ছিল? জি এম ডিভাইড বাই আর স্কয়ার। আর একটা উচ্চতায় সূত্রটা কেমন ছিল? জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তো এই দুটাকে তুমি যদি ভাগ করো, অর্থাৎ জিএইচ কে জি দ্বারা যদি ভাগ করো, কি আসবে? জিএইচ বাই জি, আর এখানে হচ্ছে এটা ডিভাইডেড বাই এটা। তো আমি জিএম কেটে গিয়ে আমি একবারে উল্টায় লিখি, এটা আসবে হচ্ছে তোমার আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। আমি একটা লাইন স্কিপ করে দেখলাম, আশা করি বুঝতে পারছো তোমরা কিভাবে লেখা হয়েছে। একটা লাইন স্কিপ করে এখানে লেখা হলো। দেখো এখানে কি বলা আছে, দেখো কত কিলোমিটার উচ্চতায়, এ তোমাকে হাইটটা বের করতে বলেছে, কত কিলোমিটার উচ্চতায়, কিলোমিটার এককে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের যে মান আছে তার 25% হবে। অর্থাৎ শর্ত দেখে বোঝা যাচ্ছে জি এইচ এর যে ভ্যালুটা সেটা জি এর 25%। 25%কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়? 25/100, 25/100 মানে হচ্ছে 1/4। তাহলে 1/4 অ্যাকচুয়ালি দেওয়া আছে 25% এর ভ্যালু। তাহলে দেখো এই জিএইচ বাই জি এর পরিবর্তে তুমি যদি 1/4 বসাও, এই স্কয়ারটা যদি এই পাশে রুট করে দাও, তাহলে কি আসে? এরকম। এখন দেখো তো 1/4 কে রুট করলে অ্যাকচুয়ালি কি 1/2 হয়। আর গুণ করো, আর গুণ করলে এখানে আসে আর প্লাস এইচ, এখানে আসে 2r। তাহলে এইচ সমান চলে আসে কিন্তু 2r মাইনাস আর, অ্যাকচুয়ালি আর, আর এর ভ্যালু, অর্থাৎ আর এর ভ্যালু কত দেওয়া আছে? 6400 কিলোমিটার। তার মানে তুমি যদি ঠিক পৃথিবীর ব্যাসার্ধের সমপরিমাণ উচ্চতায় একটা বস্তুকে নিয়ে যাও, তো সেই ক্ষেত্রে জি এর মান যেমন পাওয়া যাবে সেটা অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠে যত পাওয়া যেত তার 25% বা 1/4। এই হচ্ছে আনসার। দেখতে হবে অপশন আছে কিনা, এই যে আছে ক নম্বরে, এটা হচ্ছে আমাদের আনসার। 10 নম্বর, কোন বস্তুর একক মাত্রার পরিবর্তন কি কি বলে? এটা তো তোমরা সংজ্ঞা পড়েছ, যে বিকৃতি। বিকৃতি মানে হচ্ছে যে কোনো দৈর্ঘ্য বৃত্তি হোক, আকার বৃত্তি হোক, যেটাই হোক না কেন, যতটুকু পরিবর্তন হলো, যতটুকু পরিবর্তন হলো সেটা উপরে, আর যেটা আগে থেকে ছিল মূল,
মূল দৈর্ঘ্য বা মূল আয়তন যেটাই বলো না কেন, এইটার যে অনুপাতটা সেটাকে বলা হয় হচ্ছে বিকৃতি। সংজ্ঞা থেকে কিন্তু এটাকে ইজিলি ব্যাখ্যা দেওয়া পসিবল। 11 নম্বর, এটা মুখস্থ জিনিস। পয়সনের অনুপাত সিগমা এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তোমাদের বইয়ে দেওয়া আছে যে পয়সনের অনুপাত অ্যাকচুয়ালি -1 থেকে 0.5 এর মধ্যে হওয়াটা পসিবল, তো সেটাই হচ্ছে আনসার। 12 নম্বর, সরল দোলন গতি সম্পন্ন কোনো বস্তু বারবার দোল দেওয়ার কারণ কি? তো একটু আগে আমরা সরল দোলক আঁকলাম, সেখান থেকে ব্যাখ্যা করা যাবে। দেখো, সরল দোলক যে এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, এর মেইন কারণ হচ্ছে যখন তুমি এই বস্তুটাকে এই পাশে টেনে ধরছো, ছেড়ে যখন দিবে, তখন হচ্ছে প্রত্যেকটা বস্তুকে, সরল দোলক সম্পন্ন প্রত্যেকটা বস্তুকে একটা বল সাম্যাবস্থার দিকে নিয়ে যেতে চায়, তাকে প্রত্যায়নী বল বলে। তার মানে অবশ্যই সরল দোলন গতি সম্পন্ন কোনো বস্তুর ক্ষেত্রে বারবার এই এই জায়গায় ফেরত আসার বা সাম্যাবস্থার দিকে ধাবিত হওয়ার যে প্রচেষ্টা, সেটার একটা কারণ হচ্ছে প্রত্যায়নী বল। তাহলে এটা তো আনসার হবেই, এটা মাস্ট। আর এই দুইটার মধ্যে কোনো একটা আনসার হবে, স্থিতি জড়তা অথবা গতি জড়তা। খেয়াল করো, একটা বস্তু যদি গতিশীল অবস্থা থাকে, তখন সে সবসময় গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে কি বলে? গতিশীল, গতি জড়তা বলে। তো তুমি হচ্ছে একে হচ্ছে যে একবার যখন ছেড়ে দিবে, সে সবসময় যে এই পাশে এই পাশে মুভ করতে চাবে, তার একটাই মাত্র কারণ, সে হচ্ছে গতিশীল থাকতে চায়, অর্থাৎ গতি জড়তা। এই দুইটার অপশন হওয়া উচিত, অর্থাৎ গ নাম্বার। তো স্থির জড়তা হবে না, কারণ সে তো স্থির না। যদি স্থির থাকতো তাহলে স্থির জড়তা হতো। যেহেতু গতি সম্পন্ন বলা হয়েছে, তার মানে এখানে গতি জড়তার তোমার কাজে আসবে। পরের প্রশ্ন, 10 গ্রাম ভরের একটি বল 10 গ্রাম ভরের একটি বল 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে একটি উলম্ব দেয়ালে আনুভূমিকভাবে আঘাত করে, একই বেগে ফিরে গেল। দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত? আচ্ছা, আচ্ছা দেখো, বলের ঘাত বলের ঘাত সমান আমরা জানি ভরবেগের পরিবর্তন, অর্থাৎ mv মাইনাস mu। এখন দেখো, এখানে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে এককটা খেয়াল করো। বলের ঘাত কিন্তু নিউটন সেকেন্ডে বের করতে বলেনি, ডাইন সেকেন্ডে বের করতে বলেছে। তোমরা জানো কিনা দেখি, যে ডাইন অ্যাকচুয়ালি কিসের একক বলো তো? ডাইনকে আমরা সিজিএস একক বলি। সিজিএস এককে বলের একক, সেখানে সিটা কি? সি হচ্ছে দৈর্ঘ্যের একক সেন্টিমিটারে, ভর হচ্ছে গ্রামে, এবং টাইম হচ্ছে যদি আমি সেকেন্ডে নেই, তাহলে এফ সমান এম এ এই সূত্র অ্যাপ্লাই করার পরে বলের যে এককটা আসবে সেটাকে বলা হয় ডাইন। তার মানে এখানে এম তোমাকে বসাতে হবে কিসে? এম বসাতে হবে তোমাকে গ্রামে, এ বসাতে হবে মিটার পার সেকেন্ড স্কয়ারে, না সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারে। যদি বসাও তাহলে যে এককটা পাওয়া যাবে সে এককটাকে আমরা ডাইন একক বলি। তাহলে দেখো, তোমার ইন্টারেস্টিংলি প্রত্যেকটা একক কিন্তু সিজিএস এককে দেয়া আছে। সেন্টিমিটার পার সেকেন্ড সিজিএস একক, এটা হচ্ছে তোমার ভর, এটাও সিজিএস একক। তার মানে তুমি এককগুলো চেঞ্জ না করে যদি হচ্ছে ম্যাথটা সলভ করো, তাহলে যেই এককে বের হবে সেটাই অ্যাকচুয়ালি নিউটন না, বরং ডাইন এককে বের হবে। দেখো আমরা সেটা সলভ করব। এখানে যেহেতু বলা হয়েছে তোমার বলটি এদিকে গেল, গিয়ে আবার ফেরত আসলো, তাহলে বলটির ভর হচ্ছে 10 গ্রাম। 10 গ্রাম, সে হচ্ছে একটা বেগে যাচ্ছে 100 সেন্টিমিটার পার সেকেন্ড, এবং আবার ফেরত আসছে। ফেরত আসছে কত? আবার সেম বেগে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই ডিরেকশনটাকে যদি তুমি পজিটিভ ধরো, তাহলে এই ডিরেকশনটাকে তোমাকে নেগেটিভ ধরতে হবে। এটাই হচ্ছে মেইন কেস এখানে, ঠিক আছে? তো আমি কল্পনা করি ইউ এর ডিরেকশনটা হচ্ছে পজিটিভ, আর এর ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ। তুমি যে কোনোটা পজিটিভ বা নেগেটিভ ধরতে পারো, সমস্যা নেই। কারণ এখানে তোমার মান চেয়েছে, এখানে কিন্তু এটা চাওয়া হয়নি যে কোন দিকে বলের ঘাত কাজ করবে, ওটা চাওয়া হয়নি। তো আমি যে কোনো একটা দিক ধরি, সমস্যা নেই। এখানে যদি এম কমন নাও, এম এর ভ্যালুটা বসিয়ে দিই 10 গ্রাম। ভি কত? এটা হচ্ছে ভি মাইনাস 100, সূত্রে মাইনাস আছে, আর ইউটা হচ্ছে +100, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাসই থাকবে। তাহলে 100 100 হচ্ছে 200, 200 সাথে 10 গুণ করলে হচ্ছে 2000। যদিও মাইনাস আসছে, কারণ তুমি দিকটা এইদিকে ধরেছো তাই, বাট এইটা সমস্যা না। তুমি যদি এইটাকে মাইনাস ধরতে, তাহলে কিন্তু প্লাস আসতো আলটিমেটলি। তো এই হচ্ছে ঘটনা। 2000 যেখানে আছে সেটাই হচ্ছে আনসার। 2000 হচ্ছে সেন্টিমিটার সেকেন্ড হবে না, ভুল দেখলাম, এটা হবে ডাইন পার সেকেন্ড। ঠিক আছে?
আশা করি বুঝতে পারা গেছো এটা। তো এই হলো আমাদের হচ্ছে এই 13 নম্বর প্রশ্নটা। তো এটাই হচ্ছে আমাদের ডাইন পার সেকেন্ড এই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, পার সেকেন্ড বাবা লিখছি, পার সেকেন্ডও না, ডাইন সেকেন্ড অ্যাকচুয়ালি। ওকে, কারণ এখানে ভরবেগের পরিবর্তন মানে কি আমরা জানি, এফ ইন্টু টি জানি। তাহলে এফ ইন্টু টি, এফ হচ্ছে তোমার ডাইন, টি হচ্ছে তোমার সেকেন্ড। চলে আসবে 14 নম্বর প্রশ্নে। একটি রকেটের উড্ডয়নের প্রথম সেকেন্ডে এর ভরের এত ভাগ গ্যাস হচ্ছে এত বেগে নির্গমন করে, রকেটটির ত্বরণ কত? আচ্ছা, রকেটটির ত্বরণের সম্পর্কিত তোমাদের সূত্রটা সেটা ছিল এরকম, এ সমান ভি আর বাই এম ইন্টু ডিএম ওভার ডিটি। আর যদি হচ্ছে পৃথিবীর মধ্যে থাকে তাহলে অবশ্যই এখান থেকে তোমাকে জিটা বিয়োগ করতে হবে, তাই না, আমাদের অভিকর্ষ ত্বরণটা। কারণ নেট যদি আমি ত্বরণটা বের করতে চাই রকেটের, তাহলে এটা হচ্ছে কি পরিমাণ থ্রাস্ট বা বল সে লাভ করছে, এর কারণে ত্বরণটা কত। আর নেট ত্বরণটা হচ্ছে তোমার এখান থেকে যদি অভিকর্ষ ত্বরণটা বিয়োগ করি তাহলে সেটা। দেখো প্রথম সেকেন্ডের ঘটনা বলা হচ্ছে, এক সেকেন্ডে যেটা হচ্ছে যে টোটাল যে ভর, ওই ভরের 60 ভাগের 1 ভাগ গ্যাস কিন্তু বের হয়ে গেল এবং তার বেগের ভ্যালু দেওয়া আছে। তো ভি আর মানে কিন্তু এই যে গ্যাস কত হারে বের হচ্ছে কত বেগে সেটা 2400। তাহলে 2400, এম এর ভ্যালু আমরা জানি না, এম আপাতত রাখি। বাট একটা জিনিস আমি জানি, এটা তো 1 সেকেন্ড, টাইম তো 1 সেকেন্ড। কোন জিনিসটা জানা হচ্ছে, সেটা হচ্ছে এই গ্যাস যে বের হচ্ছে সেটা কতটুকু গ্যাস বের হলো, 60 ভাগের 1 ভাগ, মোট ভরের 60 ভাগের 1 ভাগ, তাই না। তাহলে আমি 1/60 অফ এম, মানে টোটাল ভর যদি এম হয় তো তার 60 ভাগের 1 ভাগ কিন্তু গ্যাস বের হয়ে গেছে, এটা তোমাকে বলা আছে। এর সাথে তোমাকে বিয়োগ করতে হবে কত, বিয়োগ করতে হবে 9.8। এটা দেখো, এই এম এম কেটে যাচ্ছে অটোমেটিক্যালি। 2400কে যদি 60 দ্বারা ভাগ দাও তাহলে কত হয়, 40। 40 থেকে যদি 9.8 বিয়োগ করি আমি, 31.2, সরি 30.2, ঠিক আছে। তাহলে 30.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা যেখানে দেয়া আছে সেটাই তোমার আনসার। এটা এই হচ্ছে আনসার, ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, এই সমীকরণ অনুযায়ী সংশ্লিষ্ট কণাটির ক্ষেত্রে প্রযোজ্য রাশিগুলোর ভ্যালু কত? আচ্ছা দেখো, আগে ইকুয়েশনটা লিখি আমরা। এক কাজ করি, ইকুয়েশনটা একবার সাজিয়ে লিখি। সবাইকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে এই জিনিসটা দেখতে কিরকম হবে, এখানে এরকম আসবে। একে 5 দ্বারা ভাগ করো, 25, এক্স সমান 0। আমরা জানি এখানে যেই পার্টটুকু থাকে এটাই অ্যাকচুয়ালি ওমেগা স্কয়ারের ভ্যালু, তাই না। এটাই তো হচ্ছে তোমার সিম্পল হারমোনিক মোশন যুক্ত কোনো কণার ডিফারেনশিয়াল যে ইকুয়েশনটা আছে সেটা। তাহলে ওমেগা স্কয়ার সমান আমি বলতে পারি 25। তো সেখান থেকে বলা যায় ওমেগা সমান অ্যাকচুয়ালি কত, 5। তো এটা নিয়েই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নটা। দেখো, এর কি কম্পাঙ্ক 5 একক? না, কম্পাঙ্ক কিন্তু 5 একক না, এটাকে কৌণিক কম্পাঙ্ক বলে। এই ওমেগা সমান আবার আমি বলতে পারি 2 পাই এফ সমান 5। কম্পাঙ্ক যদি বের করতে বলে তাহলে এই 5টাকে আবার 2 পাই দ্বারা ভাগ করা লাগবে, তাহলে তুমি কম্পাঙ্ক পাবা। তাহলে কম্পাঙ্ক 5 একক, এটা কিন্তু ভুল। বরং কৌণিক বেগ, এটাকে কৌণিক বেগও বলে, কৌণিক কম্পাঙ্কও বলে, যে কোনো নামেই ডাকো না কেন কোনো সমস্যা নেই। কৌণিক বেগ কৌণিক কম্পাঙ্ক দুইটাই হচ্ছে 5 একক অর্থাৎ ওমেগা। এখানে কম্পাঙ্ক বের করতে বললে সেটা কিন্তু 5/2 পাই, ঠিক আছে। তো এই 2 এবং 3 যেখানে আছে সেটা হবে তোমাদের আনসার। এটা হচ্ছে গ নাম্বারটা। আশা করি বুঝতে পারছি। 16 নম্বর প্রশ্ন, 100 গ্রাম ভরের, 100 গ্রাম ভর এবং 1 সেন্টিমিটার পুরুত্বের একটি মিটার স্কেল খাড়া অবস্থায় আছে এবং সেটা ভূমিতে পড়ে গেল। খাড়া অবস্থা থেকে ভূমিতে যদি পড়ে যায় তো সেই ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ কত সেন্টিমিটার হবে, এটা আমাকে বের করতে বলেছে। একটা মিটার স্কেল, সেন্টিমিটার বের করতে বলেছে যদিও। একটা মিটার স্কেল কল্পনা করো, এটা হচ্ছে আমার মিটার স্কেল, 1 মিটার দৈর্ঘ্য। এ হচ্ছে এই পাশ থেকে নিচে মাটি থেকে ভূমিতে পড়ে গেল, ঠিক আছে। সে ছিল এই অবস্থায়, সেখান থেকে হচ্ছে ভূমিতে পড়ে গেল। তো তার দৈর্ঘ্য যেহেতু বলাই আছে মিটার স্কেল, তার মানে অবশ্যই এটা 100 সেন্টিমিটার। সেন্টিমিটারের কারণে নিচ্ছি কারণ তোমাকে বের করতে বলেছে সেন্টিমিটার এককে ভার কেন্দ্রের সরণটা। তো যখন সে দাঁড়িয়ে ছিল তখন তার ভার কেন্দ্র কোথায় ছিল বলতো, একদম মিডল পয়েন্টে। আর মিডল পয়েন্টের ভার কেন্দ্র আমরা জানি কত, ভূমি থেকে এত উচ্চতায়। তো ভূমি থেকে এত উচ্চতা কত হবে, 100 এর অর্ধেক, তার মানে 50 সেন্টিমিটার। তাহলে 50 সেন্টিমিটার উপরে ছিল প্রাথমিক অবস্থায়। যখন সে নিচের দিকে পড়ে গেল তখন ভার কেন্দ্র কোথায়, এই জায়গায়। এখন আমাকে কিন্তু প্রশ্নে বলাই আছে এই পুরুত্বটা কত, পুরুত্বটা হচ্ছে 1 সেন্টিমিটার পুরুত্বের। তাহলে এটা যদি 1 সেন্টিমিটার হয়
তাহলে এর ঠিক হাফ অংশ কত হওয়া উচিত? 1 এর অর্ধেক মানে 0.5 সেন্টিমিটার। তা দেখো তো ভার কেন্দ্রটা কতটুকু নিচে নেমে গেল। আগে ছিল 50 সেন্টিমিটার উচ্চতায়, এখন আছে 0.5 সেন্টিমিটার উচ্চতায়। এর যে দুইটার বিয়োগফল সেটাই হবে অ্যাকচুয়ালি এই দূরত্বটা। আমাকে বের করতে বলছে ভার কেন্দ্রের সরণ, তার মানে সে অ্যাকচুয়ালি কতটুকু নিচের দিকে নামলো, এই ভ্যালুটা। তাহলে এতটুকু ভ্যালুটা আমি বের করতে বলতে পারি কিভাবে, জাস্ট বিয়োগ করে দাও। এটা হচ্ছে 50 মাইনাস 0.5 বা 49.5 সেন্টিমিটার। 49.5 যেখানে আছে সেটা তোমার আনসার। খুব ইজিলি, তাই না, করা হচ্ছে। এটা যদি পারি তাহলে এই উদ্দীপক দিয়েই পরের প্রশ্নটা আছে। সেই প্রশ্নটা হচ্ছে ওই সেম উদ্দীপক, যে খাড়া ছিল, সে ভূমিতে পড়ে গেল, জি এর ভ্যালু দেওয়া, তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত। তো আমরা জানি এই সব ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে এম জি এইচ। এইচ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভার কেন্দ্রের সরণ, যেটাকে তুমি এইচ বলতে পারো। এই এইচটাই হচ্ছে ভার কেন্দ্রের সরণ। কখন আমরা এই ভার কেন্দ্র নেই? যখন কোন একটা বস্তু আকারে বড় হয়, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ছোট হয় না, বিন্দু ভর না হয়ে সে যদি বড় কোনো সাইজের ভর হয়, অর্থাৎ আকারে যদি বিশাল হয়, সেই ক্ষেত্রে আমাদের ভার কেন্দ্রের সরলটা নিয়ে কাজ করতে হয়। যেটা এই কেসে হয়েছে, এটা কিন্তু বিন্দু ভর না, এক জায়গায় পুঞ্জীভূত একটা অবস্থা না, এটা কিন্তু বড় আকারের একটা ভর। তো সেই ক্ষেত্রে যেহেতু তার হচ্ছে এখানে থাকার সময় ভার কেন্দ্র এক জায়গায় ছিল, সে যখন পড়ে গেল তখন ভার কেন্দ্র এক জায়গায়। এখানে তো তোমাকে কিন্তু শুধুমাত্র ভর নিলে, মানে এর উচ্চতা নিলে হবে না, এর ভার কেন্দ্রের যে শিফটটা সেটা নিয়ে কাজ করতে হবে, যেটা আমার বের হয়েছিল কত, 49.5। এটাকে ইউজ করবো এখন আমি। কিন্তু কাজ জুলে বের করতে বলেছে। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে, আমি উপরে একটু বসাই, এম হচ্ছে 100 গ্রাম মানে 0.1 কেজি, জি এবং 9.8, আর এইচ হচ্ছে 49.5 সেন্টিমিটার। তাহলে 49.5 কে 100 দ্বারা ভাগ করবা, বা 0.495ও বলতে পারি। তো এখান থেকে আমার যেটা আসছে, একটু ক্যালকুলেট করি, 0.495, এটা আসে 0.4851। এই যে প্রথম যে অপশনটা, এটাই আনসার, 4851 জুল। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন, একটি মার্বেলকে সুতায় বেঁধে যদি আমি হচ্ছে বৃত্তাকারে ঘোরাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দেখো, একটা মার্বেলকে তুমি বেঁধে বৃত্তাকারে ঘোরাচ্ছ এইভাবে, তাহলে সেই ক্ষেত্রে কাজের পরিমাণ কত? তো দেখো, যখন তুমি একটা মার্বেলকে বৃত্তাকারে ঘোরাও, কোন একটা নির্দিষ্ট পয়েন্টে তার যে সরণের যে ডিরেকশনটা, সেই সরণের ডিরেকশন কোনটি? সরণের ডিরেকশন অ্যাকচুয়ালি এই দিকে থাকে, তাই না? এইটা হচ্ছে তার সরণের ডিরেকশন। স্পর্শক বরাবর সরণ কাজ করে সবসময়, আর এর যে বলটা সেটা এদিক বরাবর কাজ করছে। তো দেখো তো বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তো আমরা জানি যে আমাদের যে কাজের যে বেসিক সূত্রটা, W সমান এফ এস কস থেটা, এখানে থেটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে কস 90 ডিগ্রি ভ্যালু অ্যাকচুয়ালি 0। তার মানে কৃত কাজের যে ভ্যালু সেটাও হবে হচ্ছে 0, অর্থাৎ 0। তাহলে একটা মার্বেলকে সুতায় বেঁধে যদি আমি বৃত্তাকারে ঘোরাই, ফিজিক্সের ভাষায় সেখানে কোনো কাজ হচ্ছে না। এর কারণ সেখানে কোণের মানটা, সরণ এবং বলের মধ্যবর্তী যে কোণের ভ্যালুটা, সেই কোণের ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি, এই কারণে। শেষ। 19 নাম্বার, কোন নির্দিষ্ট ভরের গতিশক্তি এর ভরবেগের সাথে সম্পর্ক কিরূপ? এটা তো ডিরেক্ট সূত্র থেকে প্রশ্ন করেছে, ই সমান পি স্কয়ার বাই 2m। তাহলে ই এর ভ্যালু অ্যাকচুয়ালি কি, কার সমানুপাতিক? পি এর সাথে স্কয়ারের সমানুপাতিক, তাহলে বর্গের সমানুপাতিক হচ্ছে আনসার। ঠিক আছে। ই এর গতিশক্তি ভরবেগের সাথে বর্গের সমানুপাতিক হারে চেঞ্জ হয়। নিচের কোনটিতে সবগুলো ভেক্টর রাশি? দেখি এক করে চেক করি সবগুলো ভেক্টর রাশি হয় কিনা। ভর সময় তো প্রথমটাই বাদ, ভর তো না, অবশ্যই এটা বাদ। বিদ্যুৎ প্রবাহ মাত্রা, এটাও বাদ। ত্বরণ আর কৌণিক ভরবেগ তো হয়, বা বিদ্যুৎ প্রবাহ আই, আই কিন্তু ভেক্টর রাশি না। আচ্ছা, এখানে একটু মাঝে মাঝে কারো কারো কনফিউশন হতে পারে যে আমরা তড়িৎ প্রবাহের অঙ্ক করার সময় তো কারেন্টের দিক নিয়ে কাজ করি, এই দিক বরাবর কাজ করছে, এই দিক বরাবর কাজ করছে। কারেন্ট হচ্ছে এমন একটা রাশি, তড়িৎ প্রবাহ, যেটার ভেক্টর রাশি বলা যাবে না, যদিও এর দিকের ইউজ আছে, দিকের কারণে ম্যাথমেটিক্যালি চেঞ্জ হয়, বাট কোণের সাথে কোনো চেঞ্জ নেই কিন্তু। মনে করো দুইটা তার আছে তোমার কাছে, এটা একটা তার, এটা একটা তার, দুইটা তার দুই দিক বরাবর কাজ করছে, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা।
তো দুইটা তার যদি আমি বলতাম যে এইভাবে কাজ করছে, এদের কারেন্টের যোগফল কত, আমি যদি বলি যে এই বিন্দু থেকে টোটাল কি পরিমাণ কারেন্ট বের হয়ে আছে, এখানে কিরচফের কারেন্টের ল ইউজ করো, ইউজ করে বলো, তাহলে কোনটার মান যদি 10 ডিগ্রি হয় তোমার উত্তর যা হবে, কোনটার মান যদি 50 ডিগ্রি হয় তোমার উত্তর কি সেম হবে নাকি আলাদা হবে? সেমই হবে, মানে কোণের কোনো ইফেক্ট নাই কিন্তু। যদিও দুইটা পয়েন্ট থেকে দুইটা কারেন্ট বের হয়ে যাওয়ার ভেতরে প্রবেশ নিয়ে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি সলভ করি, ডিরেকশনের একটা ইফেক্ট আছে, বাট এখানে কোণের কোনো ইফেক্ট নেই কিন্তু। এই কারণে এটা একটা ভেক্টর রাশি না, এটা কিন্তু স্কেলার রাশি, যদিও ভেক্টর রাশির মতো অনেক সময় আচরণ করে। এই স্পেশাল এই ভেক্টর রাশি বা এই স্কেলার রাশিটা, যেটা অ্যাকচুয়ালি মাঝে মাঝে দিকটা আসলে কাজে আসে, বাট অ্যাকচুয়ালি এটাকে ভেক্টর রাশি বলা হয় না, এইসব রাশিগুলোকে টেন্সর রাশি বলে। টেন্সর, এটা তোমরা এখন পড়বা না, ইউনিভার্সিটিতে যখন উঠে যাবা টেন্সর কি জিনিস খুবই ডিটেলসে পড়ানো হবে। আশা করি তোমরা যারা ট্রিপল ইতে পড়বা, বা আমি মেকানিক্যালি পড়েছি, আমাকেও হচ্ছে একটা সাবজেক্টে এই টেন্সর সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে। তো টেন্সর কি জিনিস এটা সম্পর্কে আইডিয়া পাবা। যদিও বিদ্যুৎ প্রবাহর ক্ষেত্রে দিকের একটা ইফেক্ট আছে, বাট এটা কিন্তু ভেক্টর রাশি না, এটা স্কেলার রাশি একটা। গ নাম্বার দেখি, চৌম্বক ক্ষেত্র, টর্ক, কৌণিক সরণ, এটা একমাত্র যেটা হচ্ছে আনসার হবে। কারণ দেখো চৌম্বক ক্ষেত্র যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি, এটা একটা ক্ষেত্র, যে কোনো চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র দুইটাই কিন্তু হচ্ছে একটা ভেক্টর রাশি। টর্ক অবশ্যই ভেক্টর রাশি, কৌণিক সরণ তো ভেক্টর রাশি, সরণ যেহেতু আছে। ঘতে কি ছিল সমস্যা, বল বল হয়, তাপমাত্রা হয় না, চাপ হয় না। তো এই হচ্ছে মোটামুটি জিনিস, এই সব ক্ষেত্রে আমি বলতে পারি যে এই জিনিসগুলো, তাহলে একবারে বলে দিই এটাও হচ্ছে হবে না। তাহলে ক, খ, ঘ হবে না কেন, এটা ব্যাখ্যা করলাম। আর গ এর তোমার তিনটেই হচ্ছে তোমার ভেক্টর রাশি, ঠিক আছে। 21, একটি দেয়াল ঘড়ি একটি দেয়াল ঘড়ি পশ্চিম দেয়ালে টাঙানো আছে। ওকে, পশ্চিম দেয়ালে টাঙানো আছে, যদি ঘন্টার কাঁটাকে পি এবং মিনিটের কাঁটাকে কিউ দ্বারা নির্দেশ করে, তাহলে 12টা 15 মিনিটে পি ক্রস কিউ এর দিক কোন দিকে? ওকে, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কল্পনা করি আমার এই যে বোর্ডটা আছে এটা হচ্ছে পশ্চিম দিকে, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে আমাদের, এটা হচ্ছে আমার পশ্চিম দিকের একটা দেয়াল। এখানে আমি 12টা 15 মিনিট হচ্ছে আকার ড্র করার ট্রাই করব। তো চলো 12টা 15 মিনিট ড্র করার ট্রাই করি। একটা ঘড়ি আঁকি, এ হচ্ছে আমার ঘড়ি। এই ঘড়ির মধ্যে দুইটা কাঁটা থাকবে, একটা হচ্ছে ঘন্টার কাঁটা পি, 12টা 15 যেহেতু বলেছে, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 3, তাহলে 12টা মানে একবারে 12টাতে হবে না, একটু তো এই দিক বরাবর হবে, তাই না, একটু বাঁকা হবে, যাই হোক। এটা হচ্ছে তোমার মনে করো ঘন্টার কাঁটা, একটু মোটা করে আঁকলাম। আর 15 মানে হচ্ছে তোমার সেকেন্ড মিনিটের কাঁটা, এইখানে ধরলাম আমি একটু চিকন করে আঁকলাম। এটা হচ্ছে ঘন্টার কাঁটা আমার পি, সেকেন্ডের কাঁটা মিনিটের কাঁটা হচ্ছে কিউ। আমাকে বের করতে বলেছে পি ক্রস কিউ এর দিক কোন দিকে, পি ক্রস কিউ। আচ্ছা, বুঝতে পেরেছি। দেখো পি থেকে যখন কিউ এর দিকে তুমি ক্রস গুণ করবে, আমরা জানি এর দিকটা হিসাব করা হয় ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে। তাহলে পি থেকে কিউ এর দিকে যদি একটা স্ক্রুকে আমি ঘুরাই ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাই, যখন তুমি ঘোরাবা তখন কিন্তু আলটিমেটলি তুমি স্ক্রুটা কি টাইট দিচ্ছ না, স্ক্রু যখন টাইট হবে তখন কি ভেতরের দিকে প্রবেশ করবে। তো যেহেতু এই যে বোর্ডটা আমি কল্পনা করলাম, এই দেয়াল ঘড়িটা যেহেতু বোর্ডের উপরে, এই দেয়াল ঘড়িটা যেহেতু আমি বললাম যে পশ্চিম দেয়ালে আটকানো, তো যখন পশ্চিম দেয়ালে তুমি হচ্ছে পি থেকে কিউ এর দিকে একটা স্ক্রু ঘোরাবা, সেটা কিন্তু পশ্চিমের দিকেই ভেতরের দিকে প্রবেশ করছে, তার মানে অ্যাকচুয়ালি পি ক্রস কিউ এর দিক হবে পশ্চিম দিকে। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছে কিন্তু, তাই না? এটা উল্টে যদি দেয়া থাকতো কিউ ক্রস পি এর দিক, তখন কোন দিকে হতো? তাহলে খেয়াল করো, যখন তুমি কিউ ক্রস পি করবা তখন কিন্তু উল্টো দিকে তোমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে এইভাবে। যখন আমি উল্টো দিকে ঘোরাবো একটা স্ক্রুকে, তখন সেটা বাইরের দিকে বের হয়ে আসবে। তাহলে বাইরের দিকে বের হয়ে আসার কথা হচ্ছে এই পশ্চিমের ঠিক উল্টো দিকে তার দিকটা হবে, অর্থাৎ পূর্ব দিকে দিকটা হবে। যেহেতু পি ক্রস কিউ বলেছে তাহলে আনসার হবে তোমার পশ্চিম দিকে। নেক্সট প্রশ্ন, ঘড়িতে যখন 12টা বাজে ওই মুহূর্তে কি ঘটনা ঘটবে? এটা তো এমনিই বলা যায়। ঘড়িতে 12টা যখন বাজে তখন কি মিনিটের কাটাও এখানে, সেকেন্ডের কাটাও এখানে, অর্থাৎ পি এবং কিউ এর যদি ক্রস গুণ করো তাহলে 0 আসা উচিত। সমান্তরাল না, দুটো একই লাইন বরাবর আছে, প্লাস সমান্তরাল এবং সরল একই রৈখিক এক রেখার আন্ডারেই, যেহেতু সমান্তরাল দুইটা ভেক্টরের পরস্পরের ডট গুণফলে ক্রস গুণফলে ভ্যালু 0 হয়, তাহলে আনসার হবে এদের ক্রস গুণফলে ভ্যালু 0। এটাই, বাকিগুলো একটাও হবে না, বাকিগুলো একটাও হবে না, কারণ এখানে থিটার ভ্যালু 0 অ্যাকচুয়ালি। 23 নম্বর, ন্যাবলা ক্রস এ, এটা অবশ্যই কি একটা ন্যাবলার সাথে যদি কোনো একটা ভেক্টর রাশির আমি ক্রস গুণ করি তাহলে এটাকে বলা হয় কার্ল। তাহলে এই যে কার্ল যদি 0 হয়ে যায়, এটা তোমাদের বইয়ে দেয়া আছে, কার্ল 0 হলে সেই ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল হয়, ঠিক আছে, সংরক্ষণশীল হয়, এটা ঠিক আছে।
সলিনয়েডাল হয় না। সলিনয়েডাল কখন হয়? যখন তুমি ডট গুণফল 0 পাও, অর্থাৎ তুমি হচ্ছে ডাইভারজেন্স যখন 0 পাও তখন হচ্ছে তোমার সলিনয়েডাল হয়। আদারওয়াইজ এই দুইটা হচ্ছে তোমার আনসার 1 আর 2। 24 নম্বর, একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড সমবেগে যদি চলে তাহলে নিচের কোনটি সত্য? আচ্ছা, একটা গাড়ি চলছে রাস্তায়, তো রাস্তায় গাড়িটা চলতেছে, এখানে অপশন দেওয়া আছে তোমার অনেকগুলো। অপশনগুলো কি? গাড়িটির উপর কোনো বলই ক্রিয়া করছে না? অবশ্যই না, বল তো ক্রিয়া করবে। বল যদি ক্রিয়া না করে সেটা সামনে যাচ্ছে কেমনে? বল ক্রিয়া করবে, কিন্তু সমবেগে চলছে। প্রশ্ন তাহলে সমবেগে চলছে কেন? দেখো, এই রাস্তার সাথে কিন্তু একটা তার ঘর্ষণ বল কাজ করে, ফ্রিকশন। মনে করো ঘর্ষণ বলের মান যদি 10 নিউটন হয়, আর আমি যদি 10 নিউটন বলই প্রয়োগ করি, তাহলে কিন্তু বস্তুটা ত্বরণ হবে না কোনো, সে কিন্তু সমবেগে এগিয়ে চলবে, তাই না? তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি, যে কোনো একটা গাড়ি এত মিটার সমবেগে চলছে অ্যাকচুয়ালি, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার গাড়ি দ্বারা যে প্রযুক্ত বলটা, এটা ঘর্ষণ বলের সমান। ঘর্ষণ বল যদি সমান না হতো, বেশি যদি হতো, তাহলে সেটা সমবেগে চলতো না, সেটা কি হতো? ত্বরণে চলতো। তাহলে বেশি হবে না, অন্তত বেশি হলে ত্বরণ হবে কিন্তু সেখানে, কারণ এখানে নেট ফোর্স 0 না। আর যদি কম হতো তাহলে তো সে চলতেই পারতো না, সে আলটিমেটলি ধীরে 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 তার বেগটা হ্রাস পেয়ে পেয়ে কোনো এক সময় গিয়ে থেমে যেত। আর বল ক্রিয়া করছে এটা সম্ভবই না, কোনো বল ছাড়া তুমি হচ্ছে সরণ পাবাই না। তুমি প্রথম থেকে যদি বল 0 করে দাও তাহলে সে স্থির অবস্থায় থাকবে। 25 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন আমাদের, বস্তুর গতি জড়তা কোনটির সমানুপাতিক? আচ্ছা, এটা বুঝতে হবে, বস্তুর গতি জড়তা অ্যাকচুয়ালি বল কি মিন করে? বল। স্থিতি জড়তা হচ্ছে বস্তুর ভর কি মিন করে। কোন বস্তুর স্থিতি জড়তা অ্যাকচুয়ালি ভর দ্বারা পরিমাপ করা হয়, আর কোন বস্তুর গতি জড়তা আমরা বল দ্বারা পরিমাপ করতে পারি। অ্যাকচুয়ালি বলা হচ্ছে বল কোনটির সমানুপাতিক। তো বল কার কার সমানুপাতিক? ভরের সমানুপাতিক, বেগের সমানুপাতিক, ভর বেগের সমানুপাতিক, বলের সমানুপাতিক। আচ্ছা, বল নিজে নিয়েই তো কাজ করছি আমরা, তাহলে এটা অ্যাকচুয়ালি ভরবেগের সমানুপাতিক হবে। ভরবেগের, কারণ বল আমরা জানি ভরবেগের সমানুপাতিক। তাহলে গতি জড়তা মানে একটা বস্তুর গতি জড়তার কিসের উপর কাজ করে? অ্যাকচুয়ালি ভরবেগের উপর কাজ করে। তো এই হচ্ছে মোটামুটি 25টা প্রশ্ন আমরা এক এক করে সলভ করার চেষ্টা করলাম। এরপরও যদি কোনোটা সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো, সেই হিসাবে আমরা পরবর্তীগুলো সলভ করব। দেখো, এই হচ্ছে আমাদের আজকে ঢাকা বোর্ড 2024। পরবর্তী ভিডিওতে আমরা এমসিকিউ সিরিজের আরো কোনো বোর্ড প্রশ্ন নিয়ে হাজির হব। সেই প্রতি সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।